মুভির শুরুতে আমাদের একটি মহিলাকে দেখানো হয় যিনি গত ৩ বছর ধরে মারাত্মক অসুস্থ থাকার কারণে বিছানায় পড়ে আছেন। এই মহিলার নাম শুভন, যিনি একসময় একজন বিখ্যাত গায়িকা ছিলেন, কিন্তু এখন তার অসুস্থতা এতটাই বেড়ে গেছে যে শুভনর চিকিৎসা করানোর জন্য তাদের কাছে আর কোনো টাকা অবশিষ্ট নেই। এই মানুষেরা নিজেদের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন এবং সেই সাথে ব্যাংক থেকে নেওয়া ঋণও শোধ করতে পারছেন না। কিন্তু তা সত্ত্বেও শুভনর স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। শুভনর এই অসুস্থতার কারণে পুরো পরিবারের দৈনন্দিন রুটিন সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এই কারণেই তারা শুভনর পাশে একটি ঘন্টা রেখে দিয়েছিলেন, যাতে প্রয়োজন পড়লে তিনি তাদের ডেকে নিতে পারেন। এখন আস্তে আস্তে পুরো পরিবার আগের মতোই নিজেদের কাজে ব্যস্ত হতে শুরু করে, কিন্তু এখনও তারা শুভনকে নিয়ে বেশ চিন্তিত। এটা 1981 সালের সময়কাল এবং মানুষ এখনও শুভনর গান শুনতে পছন্দ করে। শুভনর বড় মেয়ে রিনি তার মায়ের সাথে কাজ করা এক পার্টনারের কাছে যায়, কারণ গত 1 বছর ধরে শুভনর গানের কোনো টাকা তাদের দেয়া হচ্ছিল না। কিন্তু সেই লোক রিনিকে বলে যে এখন আর কেউ শুভনর গান শুনতে পছন্দই করে না, এই কারণেই তাদের অ্যালবাম বিক্রি হচ্ছে না এবং গত 3 বছর ধরে শুভনর কোনো নতুন গানও আসেনি, তাই সে তাদের খুব একটা সাহায্য করতে পারবে না। এটা শুনে রিনি আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন তাদের কাছে ওষুধ কেনার মতো টাকাও বেঁচে নেই। বাড়ি ফিরে রিনি তার বাবা বাহারিকে সব কথা জানায়, যা শুনে তারও খুব খারাপ লাগে। যখন তারা দুজনে কথা বলছিলেন তখনই শুভনও জোরে জোরে ঘন্টা বাজাতে শুরু করেন, কিন্তু এই বিষয়টি তাদের সবার কাছে একদম সাধারণ হয়ে গিয়েছিল, তাই কেউ তেমন একটা পাত্তা দেয় না। কিছুক্ষণ পর রিনি যখন মাকে খাবার খাওয়ানোর জন্য উপরে আসে তখন শুভনও ছাদের এক কোণার দিকে তাকিয়ে ভীষণ ভয় পাচ্ছিলেন, সেই সাথে জোরে জোরে চিৎকার করতে করতে ঘন্টা বাজাচ্ছিলেন, যেন তিনি রিনিকে কিছু বলতে চাচ্ছেন। কিন্তু রিনি এই বিষয়ে তেমন একটা মনোযোগ না দিয়ে মাকে শান্ত করিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। কিন্তু শুভনও রিনিকে আটকানোর জন্য পাশে রাখা সব বাসনপত্র নিচে ফেলে দেন। ভয়ের কারণে শুভনর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কাঁপতে কাঁপতে তিনি অজ্ঞান হয়ে যান। রিনির মনে হয়েছিল মায়ের শরীর হয়তো বেশি খারাপ, যার কারণে তিনি এমন আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই রিনি তাকে ঔষধ খাইয়ে সেখান থেকে চলে যায়। রাতে রিনির মেজো ভাই টনি কিছু টাকা এনে তার বাবাকে দেয়, যা সে মায়ের ঔষধ কেনার জন্য নিজের বাইক বিক্রি করে জোগাড় করেছিল। এটি দেখে বাহারির খুব খারাপ লাগে, কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না। তাদের পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, টনি তার মাকে খুব ভালোবাসে এবং তার বেশিরভাগ সময় মায়ের সাথেই কাটায়। আজ রাতে সে যখন মায়ের চুল আশ্রয় দিচ্ছিল তখনই সে লক্ষ্য করে যে মায়ের চুল খুব দ্রুত ঝরে যাচ্ছে। সে মায়ের সাথে এই বিষয়ে কথা বলার আগেই হঠাৎ তীব্র বাতাসে পেছনের জানালা খুলে যায়। বাইরে তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই টনি দ্রুত গিয়ে জানালা বন্ধ করে দেয়। এখন সে যেমনই পেছনের দিকে তাকায় দেখে যে শুভনও উপরের দিকে উঠে এক ভয়ঙ্কর উপায়ে জানালার দিকে তাকিয়ে আছেন, যা দেখে টনিও ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইরে চলে আসে। মধ্যরাতে শুভনও আবারও ঘন্টা বাজিয়ে কাউকে ডাকার চেষ্টা করেন। সবাই ঘুমিয়েছিল এবং ঘন্টার আওয়াজে রিনির চোখ খুলে যায়। সে যেমনই মায়ের ঘরে যায় সে দেখে যে তার মা একটা সাদা চাদর গায়ে জড়িয়ে জানালার পাশ থেকে বাড়ির কাছে থাকা কবরস্থানের দিকে তাকিয়ে আছেন। রিনি মাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়। সে মাকে ডাক দেয়, কিন্তু মা তার কোনো কথার জবাব দেন না। রিনি আস্তে আস্তে তার কাছে গিয়ে তাকে স্পর্শ করে, কিন্তু তখনই শুভনও, যিনি তখনও নিজের বিছানায় ছিলেন, আতঙ্কিত হয়ে ঘন্টা বাজাতে শুরু করেন। এটি দেখে রিনির পায়ের তলার মাটি সরে যায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই সেই সাদা চাদর পরা মহিলা সেখান থেকে অদৃশ্য হয়ে যান। হঠাৎ রিনির ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে সে একটি দুঃস্বপ্ন দেখছিল, কিন্তু বাস্তবেও শুভনও জোরে জোরে ঘন্টা বাজাচ্ছিলেন। এখন রিনি যেমনই তার ঘরে যায় তখন সে দেখে সামনে সবকিছু ঠিক তেমনই ছিল যেমনটা সে স্বপ্নে দেখেছিল। তার মা আসলেই জানালার পাশে দাঁড়িয়েছিলেন। রিনি ভয় পেতে পেতে তার কাছে যায় এবং যেমনই তাকে স্পর্শ করে মা নিচে পড়ে গিয়ে ছটফট করতে করতে সেখানেই মারা যান। পুরো পরিবার শুভনর মৃত্যুতে ভীষণ ভেঙে পড়ে। পরদিন সকালে গ্রামের সব মানুষ মিলে শুভনর শেষকৃত্য সম্পূর্ণ করে। শুভনর পরিবারের মনে হচ্ছিল যে এবার হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং তাদের পরিস্থিতিও আগের মতো ঠিক হয়ে যাবে, কিন্তু বিষয়টি মোটেও তেমন ছিল না। মধ্যরাতে রিনির ছোট ভাই কবরস্থান থেকে অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। সে যেমনই উঠে সেদিকে তাকায় সে দেখে সামনে একটা ছায়া কবর থেকে বাইরে বের হচ্ছে, যা দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে চিৎকার করতে থাকে। এদিকে টনি, যে মায়ের স্মৃতিতে মগ্ন হয়ে তার গান শুনছিল, সে মায়ের ঘর থেকে সেই ঘন্টার আওয়াজ শুনতে পায়, যা তার মা কাউকে ডাকার জন্য বাজাতেন। টনি বেশ অবাক হয়, কারণ গতকালই তার মায়ের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে তার ঘরে কেউই ছিল না। টনি আস্তে আস্তে মায়ের ঘরে গিয়ে লাইট অন করে, তখন দেখে মায়ের
ঘন্টা নিজে নিজেই বাতাসে দুলছিল। টনি ভেতরে ঢুকতেই ঘন্টাটি মাটিতে পড়ে যায়, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালেও সে যখন রেডিও শুনছিল তখনও সেখান থেকে অনবরত ঘন্টার আওয়াজ আসছিল। ঠিক সেই সময় শুভনও টনির কাছে এসে তাকে ডাক দেন, যা শুনে টনি ভয় পেয়ে যায়। সেই সাথে মায়ের চিরুনিটাও তার হাতে চলে আসে, যা দিয়ে সে মায়ের চুল আশ্রে দিত। টনি ঘাবড়ে গিয়ে যেমনই লাইট অন করে, তার মা, যিনি এইমাত্র তার সামনে ছিল, সেখান থেকে গায়েব হয়ে যান। এদিকে কুয়ো থেকে জল তোলার সময় রিনি আয়নায় কারো ঝলক অনুভব করে, কিন্তু যেমনই সে পিছনে ফিরে তাকায় সেখানে কেউ ছিল না। কিছুক্ষণ পর রিনির ছোট ভাইরা যখন ওয়াশরুমে যাওয়ার জন্য যায়, সামনে ঝুলানো তাদের মায়ের ছবি দেখে দুজনেই বেশ ভয় পাচ্ছিল। তাই দুজনে মিলে একটি সাদা কাপড় দিয়ে মায়ের ছবিটা ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন তারা যেমনই ছবির ওপর কাপড়টা দেয়, কাপড়টি ছবির বদলে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য আত্মার উপর গিয়ে পড়ে, যা দেখে দুজনে উচ্চস্বরে চিৎকার করতে শুরু করে। তাদের আওয়াজ শুনে রিনি দৌড়ে সেখানে আসে, কিন্তু সেখানে এমন কিছুই ছিল না যা তারা দেখেছিল। পুরো পরিবার বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের মনে হচ্ছিল যে তাদের মায়ের আত্মা এখনো মুক্তি পায়নি এবং এই ঘরেই ঘুরে বেড়াচ্ছে। তাই সকাল হতেই টনি মায়ের ঘন্টা এবং চিরুনি তার কবরে তার সাথে দাফন করে দিয়ে আসে। এভাবেই সময় কাটতে থাকে এবং এই ঘটনার বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন বাড়ি ফেরার পথে রিনির প্রতিবেশী হেনোরা তাকে বলে যে তারা যখন তার মাকে দাফন করছিল তখন সে কবরের কাছে একটি মহিলাকে দেখেছিল, যাকে দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল এবং সেই মহিলা প্রায়ই তাদের বাড়িতেও ঘুরে বেড়ায়। হেনোরার মতে এটি তাদের মায়ের আত্মা, যা এক দুষ্টু আত্মার রূপে তাদের বিরক্ত করছে। আসলে হেনোরা এবং তার বাবা, যাকে গ্রামের মানুষ উস্তাদজি বলে ডাকত, দুজনেই বেশ ধর্মীয় ভাবাপন্ন ছিলেন এবং এমন একটি কাল্টের অংশ ছিলেন যারা আত্মাদের দেখতে পেত এবং তাদের সাথে কথাও বলতে পারত। বাড়িতে আমাদের রিনির ঠাকুমাকে দেখানো হয়, যিনি সবসময় হুইল চেয়ারেই থাকতেন এবং হাঁটা চলা করতে পারতেন না। তিনি নিজে নিজেই উঠে হাঁটা শুরু করে দেন। সম্ভবত কোনো কিছু তাকে পজেস করেছিল, যা জোরপূর্বক তার দ্বারা এমন কাজ করাচ্ছিল যা ঠাকুমা করার কথা ভাবতেও পারতেন না। এখন তিনি এমন কি করলেন তা আমরা সামনে গিয়ে জানতে পারবো। বাড়ি এসে রিনি ঠাকুমার হুইল চেয়ার দেখে, কিন্তু ঠাকুমাকে কোথাও দেখা যাচ্ছিল না। রিনি তাকে ডাক দেয়, কিন্তু সামনে থেকে কোনো আওয়াজ আসে না। এরই মধ্যে রিনির ছোট ভাই ওয়াশরুমে যায়, যেখানে যেতেই সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। রিনি যখন সেখানে গিয়ে দেখে তখন সে দেখতে পায় কুয়োর মধ্যে ঠাকুমার মৃতদেহ পড়ে আছে, যিনি নিজেকে জলে ডুবিয়ে আত্মহত্যা করেছিলেন। রিনি এবং পরিবারের বাকি সদস্যরা এটা ভালোভাবেই জানতো যে ঠাকুমা নিজে তো হাঁটতে পারতেন না, নিশ্চয়ই কেউ তাকে জোর করে কুয়োতে ফেলে দিয়েছে। এরপর গ্রামের মানুষ এসে তাকে কুয়ো থেকে বের করে এবং তারপর তারও শেষকৃত্য করা হয়। রিনির ছোট ভাই, যে ঠাকুমাকে কুয়োতে দেখেছিল, সে গভীর ট্রমার মধ্যে চলে যায় এবং বেশ কিছুদিন তার ঠিকমতো জ্ঞানও ফিরছিল না। একদিন রিনি যখন বাড়ির কাজ করছিল তখনই সে তার ঠাকুমার একটা চিঠি পায়, যা তিনি এক তান্ত্রিককে লিখেছিলেন। রিনি জানতে চেয়েছিল যে আসলে তাদের সাথে এসব কেন হচ্ছে। এসবের সন্ধান পাওয়ার জন্য সে হেনোরার সাহায্য নিয়ে সেই ঠিকানায় চলে যায়, যা ঠাকুমা ওই চিঠিতে লিখেছিলেন। রিনি সেখানে গিয়ে দরজায় কড়া নাড়ে, কিন্তু বেশ কিছুক্ষণ যাবৎ বাইরে কেউই আসে না, যা দেখে তারা দুজনে ফিরে যেতে উদ্যত হয়। কিন্তু তখনই এক লোক দরজা খোলে, যার নাম ছিল বুদ্ধিমান। রিনি বুদ্ধিমানকে ঠাকুমার চিঠিটা দেয়, যা দেখে বুদ্ধিমান তাদের দুজনকে ঘরের ভেতরে নিয়ে আসে। বুদ্ধিমান রিনিকে বলে যে আমি এবং তোমার ঠাকুমা দুজনে একে অপরকে খুব পছন্দ করতাম এবং বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার ঠাকুমা পারিবারিক চাপে পড়ে আমাদের ক্লাসেরই অন্য একটি ছেলেকে বিয়ে করে নেন। কিন্তু তাদের বিয়ের পরও আমরা দুজনে একে অপরের থেকে কখনো আলাদা হইনি। বুদ্ধিমান জানায় যে আমি একজন তান্ত্রিক, যে আশেপাশে থাকা প্রতিটি অলৌকিক জিনিস অনুভব করতে পারি। রিনির ঠাকুমা তাকে বলেছিলেন যে রিনির মা কখনো মা হতে পারবেন না, কিন্তু অনেক বছর পর আমি যখন তোমার ঠাকুমার সাথে দেখা করতে গেলাম তখন তোমার মায়ের বাড়িতে 4টি বাচ্চা ছিল, যা দেখে আমি বুঝতে পারলাম যে তোমার মা শুভনু এই 4 বাচ্চাকে কোনো শয়তানি রিচুয়ালের মাধ্যমে লাভ করেছেন এবং তিনি জানতেন না যে এই রিচুয়ালটি একটি শয়তানি রিচুয়াল ছিল, যা মোটেও ভালো নয়। রিনির বুদ্ধিমানের কথায় একদমই বিশ্বাস হচ্ছিল না, তাই বুদ্ধিমান তাকে একটি বই দেয়, যাতে সেই রিচুয়ালের ব্যাপারে সমস্ত বিবরণ লেখা ছিল, যা করে শুভনু সন্তান লাভ করেছিলেন। বাড়ি ফেরা পর্যন্ত রিনির ছোট ভাই পুরোপুরি পজেসড হয়ে গিয়েছিল, কিন্তু রিনি এবং বাকি সবার এটাই মনে হচ্ছিল যে সে ঠাকুমার মৃতদেহ দেখেছে, তাই এখনো সে শকে আছে। কিন্তু বিষয়টি মোটেও
তেমন ছিল না। খাবার খাওয়ার সময় সে তার ছোট ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যে বিষয়টি রিনি এবং টনিও লক্ষ্য করে, কিন্তু তারা দুজনে এই বিষয়ে তেমন একটা মনোযোগ দেয় না। পরে তারা দুজনে বুদ্ধিমানের দেওয়া সেই বইটা পড়ে, যা থেকে তারা জানতে পারে যে শয়তান এই রিচুয়ালের মাধ্যমে যে কোনো মহিলাকে মা বানাতে পারে, কিন্তু তার বদলে সে সেই মহিলার চতুর্থ সন্তানকে 7 বছর হতেই বলিস্বরূপ ফেরত নিয়ে নেবে। তাদের মা শুভনও নিজের চতুর্থ সন্তানকে বাঁচানোর জন্য একটার পর একটা সন্তান জন্ম দিতে থাকেন এবং অবশেষে তিনিও বুঝতে পেরেছিলেন যে এই রিচুয়ালটি ঠিক নয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রিনি ও টনির সবচেয়ে ছোট ভাই, যে কথা বলতে পারে না, যার 3 দিন পরেই 7 বছর হতে চলেছিল, অর্থাৎ সেই কাল্টের সদস্যরা এসে তাকে নিজেদের সাথে নিয়ে যাবে, কিন্তু বুদ্ধিমান রিনিকে বলেছিল যে কাল্টের সদস্যরা বাচ্চাকে তখনই নিজেদের সাথে নিয়ে যেতে পারবে যখন তারা নিজের ইচ্ছায় বাচ্চাটিকে তাদের হাতে তুলে দিবে, কিন্তু যদি তারা সবাই একসাথে মিলেমিশে থাকে তবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। রিনির কাছে এখনো সব ফালতু বলে মনে হচ্ছিল, তাই সে ঘুমানোর জন্য নিজের ঘরে চলে যায়। মধ্যরাতে তাদের ছোট ভাই যখন ওয়াশরুমে যায়, সামনে সে তার মায়ের আত্মাকে দেখতে পায়। ভয়ে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই পেছন থেকে কেউ তার শার্ট ধরে ফেলে। সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু যেহেতু সে কথা বলতে পারে না, তাই তার আওয়াজ কেউই শুনতে পায় না। আসলে তার শার্ট তার মা ধরেনি, বরং একটি পেরেকের সাথে আটকে গিয়েছিল। এরই মধ্যে তাদের মায়ের আত্মা লম্বা লম্বা হাত বের করে। পরদিন সকালে রিনি এবং টনি তাকে পুরো বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ছিল না। রিনি যখন বাইরে গিয়ে দেখে, তখন সে দেখতে পায় যে সে ওই ট্রাঙ্কের ভেতরেই অজ্ঞান হয়ে পড়ে আছে। রিনি এবং তার পরিবারের সাথে যা কিছু ঘটছে, রিনি এই সব কিছুতেই অতিষ্ঠ হয়ে পড়েছে। সে বাড়ির পরিস্থিতি উন্নত করার জন্য হেনোরার বাবা উস্তাদজিকে নিজের বাড়িতে ডাকে। উস্তাদজি পুরো বাড়িটি পরীক্ষা করে দেখেন এবং তাদের প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে বলেন, এবং তারপর তিনি সেখান থেকে চলে যান। রাতে রিনি উস্তাদজির কথা মতো প্রার্থনা শুরু করে, কিন্তু তখনই তার মনে হয় যে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। রিনি ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু সে যেমনই পিছন ফিরে তাকায়, সেখানে কেউই ছিল না, যা দেখে রিনি স্বস্তির শ্বাস ফেলে। কিন্তু তখনই সেই আত্মা রিনির স্কার্ফের ভিতরে ঢুকে পড়ে। রিনি জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই সেই আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। রিনির বাবা বাহারি ওই সময় বাড়িতে ছিলেন না, তাই রিনি এবং টনি দুজনে ছোট ভাইদের নিয়ে ওস্তাদজির বাড়িতে চলে যায়, কারণ এখন তাদের এই বাড়িতে থাকাটা খুব কঠিন হয়ে পড়েছিল। পরদিন সকালে বুদ্ধিমান জরুরি ভিত্তিতে রিনিকে নিজের বাড়িতে ডেকেছিলেন, কিন্তু রিনি তার ভাইদের একা ফেলে যেতে পারছিল না, তাই হেনোরা তাকে সাহায্য করে এবং রিনির জন্য একাই বুদ্ধিমানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বুদ্ধিমান রিনির জন্য একটি চিঠি লিখেছিলেন, যা যত দ্রুত সম্ভব তার কাছে পৌঁছানো জরুরি ছিল। হেনোরা সেই চিঠি নিয়ে ফেরার জন্য রওনা দেয়, কিন্তু পথের মধ্যে হঠাৎ কোনো এক জিনিস তার বাইকের সামনে চলে আসে, যাকে বাঁচাতে গিয়ে তার বাইক স্লিপ করে এবং সে নিচে পড়ে যায়। তখনই সামনে থেকে আসা একটি ট্রাক তার উপর দিয়ে চলে যায় এবং হেনোরাকে হেঁচড়ে নিয়ে যাওয়ায় সেখানেই তার মৃত্যু হয়। গ্রামের কিছু মানুষ হেনোরার মৃতদেহ তুলে বাড়িতে নিয়ে আসে, তখনই তার পকেট থেকে সেই চিঠিটি নিচে পড়ে যায় এবং রিনি সেটি তুলে নেয়। এটি পরিষ্কার ছিল যে বুদ্ধিমান রিনির জন্য এই চিঠিটি পাঠিয়েছিলেন। কোনো অলৌকিক শক্তি চাচ্ছিল না যে সেই চিঠি রিনির কাছে পৌঁছাক, কিন্তু এখন বুদ্ধিমানের চিঠি রিনির কাছে পৌঁছে গিয়েছিল। ওস্তাদজি নিজের জোয়ান ছেলের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েন এবং তিনি ডুকরে ডুকরে কাঁদছিলেন। রাতে রিনি বাড়ির দরজা এবং জানালা বন্ধ করতে শুরু করে, তখনই সামনে এসে হেনোরার আত্মাকে দেখতে পায়, কিন্তু পরের মুহূর্তেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু তখনই হেনোরার আত্মা রিনির হাত ধরে তাকে নিজের দিকে টানতে শুরু করে। রিনি সাহায্যের জন্য চিৎকার করে, তখনই টনি ছুটে এসে তাকে ভেতরে নিয়ে আসে। দূরে দাঁড়িয়ে ওস্তাদজি এসব দেখছিলেন, কিন্তু তিনি রিনির সাহায্যে এগিয়ে আসেন না, কারণ তাদের কারণে আজ তার ছেলে এই পৃথিবীতে নেই। রিনি এবং টনি দৌড়ে বাড়ির পেছনের দরজার দিকে যায় এবং এরই মধ্যে তাদের বাবা বাহারিও বাড়ি চলে আসেন, যাকে দেখে বাচ্চারা কিছুটা স্বস্তি পায়। রিনি বাবাকে বলে যে তারা আর এক মুহূর্তও এই বাড়িতে থাকতে পারবে না, যা শুনে বাহারিও সিদ্ধান্ত নেন যে সকাল হতেই তারা এখান থেকে চলে যাবে। কিন্তু এই রাতটা তাদের সবার জন্য ভীষণ কঠিন হতে চলেছে, যে বিষয়ের বিন্দুমাত্র ধারণাও তাদের ছিল না। রাতে টনি যখন ছোট ভাইকে ওয়াশরুমের জন্য নিয়ে যায়, তখনই হঠাৎ তীব্র বাতাসে ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যায়। টনি দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দরজা ভেতর থেকে লক হয়ে গিয়েছিল। এরই মধ্যে বাড়ির সবাই সেখানে চলে আসে। বাহারি কোনো মতে দরজা ভেঙে ভেতরে যান, কিন্তু ততক্ষণে কোনো এক
আত্মা বাচ্চাকে কুয়োতে ফেলে দিয়েছিল। বাহারিও কিছু না ভেবেই কুয়োতে ঝাঁপিয়ে পড়েন এবং বাচ্চার প্রাণ বাঁচিয়ে তাকে উপরে নিয়ে আসেন। যার পর রিনি এবং টনি দড়ির সাহায্যে দুজনকে উপরে তুলে আনে। এরই মধ্যে বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। রিনি যখন দরজা বন্ধ করার জন্য বাইরে আসে তখনই সে দেখে সামনে অনেক মানুষ কালো পোশাক পরে এক লাইনে দাঁড়িয়ে আছে। রিনি উচ্চস্বরে চিৎকার করতে শুরু করে, কারণ তারা জানতো যে এই কালো পোশাক পরা মানুষেরা হলো শয়তানের দাস। এরাই সেই শয়তানের গোলাম যারা তাদের সবচেয়ে ছোট্ট ভাইকে নিতে এসেছে। কিন্তু বাহারি অন্য বাবা মায়ের মতোই নিজের ছেলেকে খুব ভালোবাসেন এবং কোনো অবস্থাতেই নিজের ছেলেকে বলিস্বরূপ দিয়ে দিতে চান না। তাই তারা সমস্ত দরজা এবং জানালা ভালোভাবে লক করে দেয়। এরই মধ্যে ঠাকুমার হুইল চেয়ার নিজে নিজেই চলতে শুরু করে এবং তারপর বাহারির ওপর পড়ে তাকে মারার চেষ্টা করে। বাহারি, রিনি এবং টনি যেমনই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একপাশে সরে অমনি সেই ঘরের দরজা লক হয়ে যায় এবং দুই বাচ্চা বাইরেই রয়ে যায়। ভেতর থেকে তারা দরজা খোলার আপ্রাণ চেষ্টা করে, সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু দরজা খোলে না। বাইরে খুব তীব্র হাওয়া চলতে থাকে, এমনকি বাড়ির সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই শয়তানি শক্তি ওই বাচ্চাকে নিজের দিকে টেনেই নিচ্ছিল। এমন সময় তার ভাই এসে তাকে ধরে ফেলে এবং সে যেমনই ছোট ভাইকে স্পর্শ করে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সেই ঘরের দরজাও নিজে থেকে খুলে যায়, যেখানে রিনি, টনি এবং তাদের বাবা ছিল। বাইরে এসে পুরো পরিবার সবাইকে একদম ঠিক দেখে একে অপরকে জড়িয়ে ধরে এবং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে। বাইরে তখনও ওই মানুষেরা ঠিক একই অবস্থায় দাঁড়িয়েছিল, যা দেখে বাহারি রেগে যান এবং ভেতর থেকে একটি ছুরি এনে তাদের দিকে যান তাদের ভয় দেখানোর জন্য। বাহারি চিৎকার করে তাদের সেখান থেকে চলে যেতে বলেন, কিন্তু ওই মানুষদের উপর বাহারির কোনো কথারই প্রভাব পড়ে না, যা দেখে টনি দৌড়ে বাবার কাছে আসে এবং তাকে জোর করে টেনে ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেই শয়তানদের দাসেরা সেখানে অদ্ভুত লাল রঙের কিছু বীজ ফেলে রেখে চলে যায়। এই বীজগুলোর অর্থ ছিল যে তারা আবারও সেখানে আসবে এবং ওই বাচ্চাকে নিয়ে যাবে। কোনোভাবে ওই রাতটা কেটে যায় এবং সকাল হতেই তারা নিজেদের মালপত্র প্যাক করে শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। রিনি শেষবারের মতো তার মায়ের কবরের কাছে যায়, যেখানে যাওয়ার পথে সে ঠিক একই লাল রঙের বীজ দেখতে পায়, কিন্তু সে সেগুলোর অর্থ বুঝতে পারে না এবং বাড়ি ফিরে আসে, যেখানে ততক্ষণে উস্তাদজিও তাদের বাড়িতে এসেছিলেন, যিনি সেদিনের জন্য ক্ষমা চাচ্ছিলেন যেদিন তিনি রিনির সাহায্য করেননি এবং দূরে দাঁড়িয়ে শুধু দেখছিলেন। সারাদিন এই মানুষেরা ট্যাক্সির আশায় অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো কারণে ট্যাক্সি আসে না এবং বাধ্য হয়ে ওই রাতটিও তাদের এই বাড়িতেই কাটাতে হয়। আজ রাতে উস্তাদজিও তাদের বাড়িতেই থাকেন, কারণ আগামীকাল তারা এখান থেকে চলে যাবে। রাতে সবাই বসে কথা বলছিল যে হঠাৎ করেই পুরো বাড়ির লাইট অফ হয়ে যায়। যখন অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট আসে না তখন সবাই যার যার ঘরে ঘুমানোর জন্য চলে যায়। তখন রিনির বুদ্ধিমানের দেওয়া সেই চিঠির কথা মনে পড়ে, যা আনার সময় হেনোরা মারা গিয়েছিল, যেখানে লেখা ছিল যে শয়তানের দাসেরা নিজেদের বীজ সেই বাড়ির সামনে ফেলে যাদের কাল্টের কোনো সদস্য ওই বাড়িতে উপস্থিত থাকে। এটি পড়ে রিনি সমস্ত বিষয় বুঝতে পারে। সে দ্রুত গিয়ে টনির সাথে কথা বলে যে এতক্ষণ তাদের সাথে যা কিছু ঘটছিল তা তাদের সাথে নয়, বরং তাদের ছোট ভাই যে কথা বলতে পারে না তার সাথে ঘটছিল। তাকেই সবসময় আত্মারা বিরক্ত করে, কারণ সে শয়তানের দাসের কাল্টের সদস্য। তারা দুজন যখন কথা বলছিল তখনই তারা মায়ের ঘন্টার আওয়াজ শুনতে পায়, যাতে দুজনেই ভয় পেয়ে যায়। তারা যখন বাইরে গিয়ে দেখে সামনে তাদের মায়ের আত্মা দাঁড়িয়েছিল, যা বেশ ভয়ঙ্কর আওয়াজ করছিল। এদিকে তাদের ছোট ভাই যে কথা বলতে পারতো না, সে জানালার দিকে তাকিয়ে কারো সাথে কথা বলছিল, একদম ঠিক স্বাভাবিক মানুষের মতো। এটি দেখে অন্য ভাইটি অবাক হয়ে যায়, কারণ 7 বছর ধরে সে কথা না বলার নাটক করছিল। তখনই সে একটা ভয়ানক হাসি দিয়ে বাড়ি থেকে বাইরে চলে যায়। বাহারির তখনও একদমই ধারণা ছিল না যে নিচে কি সব ঘটে চলেছে। নিচে উস্তাদজিও ছিলেন, যাকে শুভনোর আত্মা দেখা দেয়। উস্তাদজি আস্তে আস্তে তার পিছু নেন, কিন্তু সামনে যেতেই সেই আত্মা তাকে মেরে ফেলে, যার আওয়াজ শুনে বাহারিও জেগে যান এবং তারা তিনজন দৌড়ে তার কাছে যান। পেছন থেকে তাদের ছোট ছেলে ডাক দেয়, যে বাবাকে নিজের কাল্টের লোকেদের কাছে ডাকছিল। এটি দেখে তারা বুঝতে পারে যে যে বাচ্চাকে তারা বছরের পর বছর লালন পালন করেছে সে আসলে কখনোই তাদের বাচ্চা ছিল না। এখন সমস্ত কাল্টের মেম্বাররা আস্তে আস্তে তাদের দিকে আসতে শুরু করে, যা দেখে তারা সবাই দ্রুত ভেতরের দরজা বন্ধ করে পেছনের দরজা দিয়ে বাইরে চলে যেতে থাকে। এরই মধ্যে বুদ্ধিমানও সেখানে চলে আসে, যে তাদের সবাইকে নিতে এসেছিল। এখন তারা দ্রুত বুদ্ধিমানের গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে যায়। সিন কাট হয়
এবং আমাদের বেশ কয়েক সপ্তাহ পর পুরো পরিবারকে দেখানো হয় যারা এখন শহরে শিফট হয়ে গিয়েছিল। তাদের জীবন একদম পারফেক্ট হয়ে গিয়েছিল, কিন্তু শয়তানের দাসেরা এখনো তাদের পিছু ছাড়েনি। কিছুদিনের মধ্যেই তাদের এখানে একজন নতুন প্রতিবেশী মহিলা আসে, যে প্রতিদিন তাদের বাড়িতে কিছু না কিছু খাবার নিয়ে যেত। তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই মহিলাও সেই একই কাল্টের সদস্য যার হাত থেকে বাঁচতে তারা শহরে শিফট হয়েছিল। অর্থাৎ এখন তাদের উপর আগের চেয়েও বেশি খারাপ সময় আসতে চলেছে, যার জন্য তারা প্রস্তুত নয়। এবং এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যাতে এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পেতে পারেন।